নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের কাছে পড়ে শোনাচ্ছি শিবরাম চক্রবর্তীর লেখা গল্প হাঁদারামের দাদা। ছেলে তো নয়, বিচ্চু, বললেন নীলকৃষ্ণবাবু। ওকে পুঁতলে গাছ হয়। কি গাছ? আমার সকৌতুক প্রশ্ন। বিছুটি গাছ, উনি মুখ বিকৃত করে বললেন। বিছুটির ঘা মারলেও ও ছেলের কিচ্ছু হবে না। ওর আঘাতেই কি আপনি অমন ভালো টিউশনিটা ছেড়ে দিয়ে চলে এলেন? আমি বলতে চাই, মোটা টাকার টিউশনির লোভে গিয়েছিলাম মশাই। নীলকৃষ্ণবাবু সবিশেষে বিবৃত করেন। ওর বাবার শর্ত ছিল যে আমি ওর ছেলের গায়ে হাতটি তুলতে পারবো না, আর ওর যত বায়না আবদার সব কিছু অম্লান বদনে সইতে হবে আমায়। রোজ 1 ঘন্টার মামলা, মাসকাবারে নগদ 99 টাকা। রাজি হয়ে গেলাম তাই। তারপরে প্রথম দিন ছেলেটি বলল, স্যার আপনাকে একটা গাঁটটা মারব। আমি আপত্তি করাই বলল, তাহলে আমি পড়বই না। টাকার অঙ্কটা বিবেচনা করে বললাম, বেশ, একটু আস্তে মেরো তাহলে। পরের দিন বলে, আপনি চিৎকার করে নামতা পড়ুন, আমি বসে বসে শুনি। আপনি কি করলেন? প্রথমে একটু আমতা আমতা করলাম, কিন্তু ওই 99 কথাটা মনে পড়ে গেল। পড়তে লাগলাম নামতা, চেঁচিয়ে চেঁচিয়ে। তার পরের দিন ছেলেটা বলে কি না, বলতে বলতে নীলকৃষ্ণবাবু রাগে লাল কৃষ্ণ হয়ে ওঠেন। কি বলে ছেলেটা? আমি শুধাই। বলে যে ওই রোদ্দুরে আপনি ঘণ্টাখানেক এক পায়ে দাঁড়িয়ে থাকুন, আমি বসে বসে দেখি। শুনেই না আমি তার মাথায় আমার প্রথম দিনের গাঁটটাটা শোধ করে দিয়ে ঊর্ধ্বশ্বাসে সেই বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। সেই যে পালিয়েছি, যায়নি আর। তা ওই টিউশনি আপনি আমায় করে দিন মশাই। আমি সাধলাম। আমি রাজি আছি ওকে পড়াতে, কিংবা ওর কাছে পড়তে, যাই বলুন। আপনি করবেন ওর টিউশনি? কি করব, লিখে টিকে কিচ্ছু হয় না আমার। একেবারে কিছু হয় না বলা যায় না, হাঁটাহাঁটি মন্দ হয় না। কিন্তু আপনি বলেছেন এখানে একেবারে নগদ 100 করে। 100 নয়, 100 নয়, 99, তিনি মনে করিয়ে দেন। আরে ওই 99 ধাক্কা সোজা ধাক্কা নয় মশাই। তা হোক, 1 কম 100ই তো হলো। আমি রাজি। তাহলে চলে যান সোজা। তিনি ঠিকানাটা বাতলে দেন আমাকে। কারুকে বলতে কইতে হবে না, কারো কোনো রেকমেন্ডেশনের দরকার নেই। গেলেই লুফে নেবেন ছেলের বাবা। 1000 চেষ্টা করেও মাস্টার পান না তিনি ছেলের। পেলেও বেশি দিন টেকে না সে। 1 কম 100 টাকার ট্যাক্সও। মাথায় গোটা কতক গাঁটটা মেরে দেখলাম। নাম তার ঘরগুলো মুখস্থ করে রাখলাম ভালো করে। তারপর রোদে খানিকক্ষণ দাঁড়িয়ে রিহার্সাল দিয়ে নিলাম একবার। তারপরে পা বাড়ালাম সেই বাড়ির দিকে। অকুস্থলে পৌঁছতেই ভদ্রলোক লুফে নিলেন সত্যি। বললেন, ভালোই হলো, ছেলের আমার বার্ষিক পরীক্ষা সামনে, আর কটা দিন বাদেই বলতে গেলে। তা শুনুন, আমার কিন্তু কয়েকটা শর্ত আছে মশাই, বলে নীলকৃষ্ণবাবুর প্রমুখাত আমার জানা সেই কথাগুলোই শোনালেন আবার আমায়। এর জন্য আপনি মাস মাস মোট 99 টাকা পাবেন আমার কাছে। 99 কেন, পুরো 100 নয় কেন? আমি জিজ্ঞেস করি। 99 ধাক্কায় আমায় ফেলছেন কেন আবার? দেখুন, ওই শূন্যের মধ্যে আমি নেই। 1-এর পিঠে ডবল শূন্য দিয়ে মাস্টার রাখলে ছেলের পরীক্ষার খাতাতেও ওই শূন্যই উঠবে তাহলে। আর তাহলে বুঝতেই পারছেন, মাইনের বেলাতেও ওই
শূন্যই। বেশ, তাহলে ওই 99 সই। কিন্তু ওই যে আমাকে ডিয়ারনেস অ্যালাউন্স দিতে হবে 10%, সেটা দস্তুর। দস্তুর? সে তো চাকরদের বেলাতেই হয় মশাই। মাস্টারি করাটা কি একটা চাকরি নাকি? চাকরদের বেলায় ওটা হচ্ছে মাগ্গি ভাতা। ডিয়ার কথাটার একটা মানে হচ্ছে মহার্ঘ, সেই অর্থে। কিন্তু কথাটার আর একটা মানেও আছে মশাই, যার অর্থ হচ্ছে প্রিয়। প্রিয় তো কি হয়েছে, একটু অবাক হন যেন। আপনার ছেলের প্রতি আমার একটু প্রিয় প্রিয় ভাব দেখাতে হবে তো। সেই ডিয়ারনেস দেখানোর জন্যই এই বাড়তি টাকাটা। আপনি আমাকে 99 প্লাস 8 টাকা 90 পয়সা, আচ্ছা শূন্যটা বাদ দিন না হয়, ওই 108 টাকা 91 পয়সাই দেবেন আমায় মোটমাট। তিনি রাজি হলেন শেষ পর্যন্ত। 1 পয়সা বেশি চলে যাচ্ছে, তা যাক। তিনি বললেন, বেশ দেব 108 টাকা 91 পয়সা, কিন্তু কথাটা আমার মনে আছে তো, ছেলেকে আদর করে পড়াতে হবে, গায়ে হাত তুলতে পারবেন না মশাই। পাগল হয়েছেন? কদাচ না। পরের ছেলের গায়ে কেউ হাত দেয় কখনো? নিজের ছেলেকে আপনি যা ইচ্ছে করুন, লেজের দিকে কাটুন, যত খুশি ঠ্যাঙান, কিন্তু পরের ছেলে, বাপ, একদম অস্পৃশ্য। বিশেষ করে ওই পেহ্লাদ মার্কা ছেলেরা। মনে মনে আওড়াই আমি। শ্রীহরির সাক্ষাৎ আপনজন, একেবারে হরিজন আমার কাছে। তাদের ছায়া মারাতে নেই পারতপক্ষে, নেহাত টাকার মায়াতেই না আমার। পরের দিন পড়াতে গিয়ে গোড়াতেই একখানা বড় চকোলেট বার করলাম। চকোলেটটা তার হাতে তুলে দিয়ে বললাম, খাও। আমার মাথায় গাঁটটা মারার জন্য ছেলেটা ঘুষি পাকিয়ে তৈরি হয়েই বসেছিল দেখলাম, কিন্তু চকোলেটখানা পেয়ে হাতের মুঠো আলগা হলো তার। চকোলেটটা গালে দিয়ে বলল, আপনি ভারী ভালো মাস্টার মশাই, রোজ তোমার জন্য এমনি একখানা করে চকোলেট আনবো, মন দিয়ে পড়বে তো তুমি? নিশ্চয়ই নিশ্চয়ই স্যার। দারুণ উৎসাহ দেখায় সে। চকোলেট আর পড়া একসঙ্গে মুখস্থ করবে। কেমন? আমি বললাম, চকোলেট দিয়ে পড়া আর পড়া দিয়ে চকোলেট মুখস্থ করানোই হচ্ছে আমার পড়ানোর নিয়ম। আপনার মতো ভালো স্যার আমার একজনও আসেননি। আপনি খুবই ভালো। ছেলেটির সার্টিফিকেটে আমি পুলকিত হয়ে ভাবলাম, মাথাটা আমার বেঁচে গেল এ যাত্রায়। এই দুর্বল মস্তিষ্কে ওই সন্ডা মার্কার ছেলের গাঁটটা সইতে হলেই মাথার ভেতরের যত গোবর চলকে যেত আমার, ঘুঁটে হবার আর ফুরসত পেত না, পটল তুলতে হতো একেবারে। আর ভেবে দেখলাম, গাঁটটা বাঁচাতে আমার গাঁট থেকে তো যাচ্ছে না তেমন কিছু পয়সা। ওই ডিয়ারনেস অ্যালাউন্সের 9 টাকা 90 পয়সার থেকেই আমার চকোলেট কেনা, যার দরুন কষ্ট করে আমাকে আর ভাবালু হতে হবে না। ছেলেটাই দারুণ প্রিয় প্রিয় ভাব দেখাবে আমায়। তোমার নাম কি? তারপরে আমি শোধালাম। হাঁদারাম, সে জানালো। আপনার নামটা কি স্যার? নাম বললাম আমি। আরও বললাম, দেখছো তো রামে রামে কেমন মিল আমাদের। নামে নামে মিলটা দেখিয়ে আমাদের প্রিয় প্রিয় ভাবটা আর একটু জমাবার চেষ্টা করা গেল। আপনার নামটা ভোদারাম থাক না স্যার আজ থেকে, মুক্ত কণ্ঠে বলল সে। তাহলে আমাদের নামের মিলটা বাড়বে আরো। আমি হাঁদারাম আর আপনি হাঁদারামের দাদা ভোদারাম। কথাটা যেন একটা গাঁটটার মতোই লাগলো আমার মাথায়। ঠিক দেহের মাথায় না হলেও একেবারে আমার মনের মাথায় ফুলে উঠল আমার মন, যদিও ঠিক
প্রিয় প্রিয় ভাবে যে হলো তা আমি বলতে পারবো না। তাহলেও বেশ একটু প্রফুল্ল ভাব দেখাতে হলো ওর কথায়। যাই হোক, এবার একটু পড়াশোনা করা যাক। এই বলে আমি ওর একখানা বই হাতে নিলাম। পাতা উল্টাতেই আর এক রাম চোখে এসে পড়ল। এই যে দেখছি আর এক রাম রয়েছে এখানে, সীতারাম। সীতারাম কি সমাস বলতে পারো? সমাস পারবো না স্যার, তবে সন্ধি করতে পারি। সন্ধি শুনে আমার তাক লাগে বলতে কি। সীতারামের সন্ধি? কি সন্ধি আবার? যতদূর জানি সীতা আর রামের মধ্যে কোনো সন্ধি হয়নি কখনো, বারংবারই বিচ্ছেদ ঘটেছে। শেষ পর্যন্ত পাতাল প্রবেশে যার পরিসমাপ্তি। তাহলেও ওর অভিসন্ধিটা জানার কৌতূহল হলো। শীত ছিল আরাম, হলো সীতারাম, সে প্রকাশ করে। তার মানে? আমি তো অবাক। তার মানে হচ্ছে লেপ। লেপ থাকলে শীতের মতো আরামের আর কিছুই নেই বলেই ওর অনুসন্ধিৎসা। আর চকলেট আছে স্যার? না, সীতারামের সন্ধি হয় না, সমাস হয়, দ্বন্দ্ব সমাস, সীতা এবং রাম। ও অনেক পড়া হয়ে গেল স্যার, সে বাধা দিয়ে বলে। আজ আর না, আমি চললাম, মা ডাকছে। কখন ডাকলেন মা? শুনলাম না তো। মা আমায় সব সময় ডাকে, আমার পেটের মধ্যে সাড়া পাই, খিদে পেলেই বুঝতে পারি, বলে সে। তখন খেতে চাই বলে মার কাছে গিয়ে দাঁড়ালেই হলো। আমার পেটের খবর কেমন করে জানি না, টের পায় মা, বলেই সে উঠে দাঁড়ায়। আর দাঁড়ায় না, বাড়ির ভেতর চলে যায় শটান। পরদিন পড়াতে গিয়ে হাঁদারামের আর কোনো পাত্তাই নেই। বহুক্ষণের পর ফিরলে শুধাই আমি, কোথায় ছিলে এতক্ষণ? বাজার করতে গেছিলাম স্যার, বেজার মুখে সে জানায়। এমন বিচ্ছিরি কাজ এই বাজার করা, কি বলবো। হ্যাঁ, বাজার করার হাজার ঠেলা, আমি বলি। বলতে গিয়ে আমার নিজেরই একখানা বইয়ের নাম মনে পড়ে যায়। ঠেলা বলতে প্রথমে তো চালওয়ালার কাছে গেলাম, চাল নিয়ে তার পাওনা মিটিয়ে দিলে সে বলল, খোকাবাবু, এ টাকা চলবে না। আমি বললাম, চলবে না তা আমি জানি, এটা তো দিলাম আপনার কাঁকড়ের দাম। গেলবার বাবার কাছে বলেছিলেন চালে কাঁকড় নেই, যদি থাকে বেছে নেবেন। চাল বলে কাঁকড় চালাতে পারেন আর অচল নোট চালাতে পারবেন না? চালিয়াতটা আমার সঙ্গে চাল মারতে আসে। তারপর গেলাম মশলার দোকানে। হয়েছে, বুঝতে পেরেছি, পড়তে বসো এখন। আমি বাধা দিই, আর ওর মাল মশলা বার করার সুযোগ দিই না ওকে। চকোলেট এনেছেন বলেই সে হাত বাড়ায়। তারপর নিয়ে মুখের মধ্যে সেটা বাড়িয়ে মুখস্থ করতে করতে বলে, আজ দ্বন্দ্ব সমাস টমাস নয় স্যার, বাজারে আজ অনেক দ্বন্দ্ব, অনেক সমাস হয়েছে। চালওয়ালার সঙ্গে, আলুওয়ালার সঙ্গে, মশলাওয়ালার সঙ্গে। বাজার করলে বেজায় খিদে পায় স্যার, মা ডাকছে, আমি চললাম, বলেই চকোলেট মুখে দিয়ে সে উধাও। এইভাবেই গড়াচ্ছিল পড়াশোনা। অবশেষে সেই দিনটি এলো, শেষের সেই ভয়ঙ্কর দিনটি, ওর বার্ষিক পরীক্ষার দিন। আমার অগ্নি পরীক্ষার দিনটিও প্রায় ঘনিয়ে এসেছিল, মাস কাবারে মাইনে পাবার দিন আমার। আজ কিসের পরীক্ষা ছিল, কেমন দিলে? ওকে আমি শুধালাম। ভূগোলের পরীক্ষা ছিল স্যার, লিখে দিয়েছি। লিখে তো দিয়েছ, কি রকম লিখেছ শুনি একবার। কি রকম আবার? টুকে ফাঁক করে দিয়েছি স্যার, সে বলে। পাশে যে ছেলেটা বসে পরীক্ষা দিচ্ছিল তার থেকে টুকলাম স্যার। সে কি হে, টুকে উত্তর লিখবে? সবই হুবহু এক হলে ধরা পড়ে যাবে যে। আপনি আমায় অত বোকা পেয়েছেন মাস্টার মশাই? মুচকি হেসে জানায়।
সে কি আর একটু এদিক ওদিক করে নিইনি আমি? হাঁদারামের নামে যাই হোক, চেহারায়ও হাঁদারামি দেখায় বটে, তবে কতটা সার্থক নামা তার উত্তর থেকেই জানা যায়। কী রকম এদিক ওদিক? তবু শোধাই। যেমন প্রশ্ন ছিল, হিমালয় ভারতের কোন দিকে অবস্থিত? সে নিজের সদুত্তর প্রকাশ করে। ভজা লিখেছে দেখলাম উত্তর দিকে, আমি ওর উত্তরটা পাল্টে দক্ষিণ দিকে করে দিয়েছি। আর বঙ্গোপসাগর কোথায়? তার জবাবে ও লিখেছে বাংলাদেশের দক্ষিণে অবস্থিত। আমি সেটাকে উত্তরে এনে বসিয়েছি। সমুচিত উত্তর দিয়েছ, মানতে হলো আমায়। তারপর আর প্রশ্ন করার সাহসে কুলোলো না আমার। এর মধ্যে ওর বাবা এসে পড়লেন। কেমন এক্সামিন দিচ্ছে আপনার ছাত্র? আগামী সপ্তাহেই পরীক্ষার ফল বার হবে খবর পেলাম। তারপরই আপনার মাইনে পাবেন, প্লাস আপনার ওই ডিয়ারনেস অ্যালাউন্স, পরীক্ষার ফলটা দেখেই। আগে হ্যাঁ বলেই আমি উঠে পড়ি। উঠেই নমস্কার জানিয়ে সরে পড়ি সেখান থেকে। পিতা আর পুত্র দুজনকেই যুগপৎ দেখাই আমার করজোর। আর হুমুকও হচ্ছে না মশাই, নীলকৃষ্ণ বাবুকে এসে জানাই। তারপর, সে কি আগামী সপ্তাহে আপনার মাইনে পাবার দিন না? শুনে তিনি অবাক। মাইনে না নিয়ে সে কি? শিবরাম আর পরশুরাম হতে যাচ্ছেন না সেখানে? আমার সাফ জবাব। অমন ছেলের সঙ্গে বেশি মিশলে আমার উত্তর দক্ষিণ জ্ঞান লোপ পাবে, কাণ্ডজ্ঞান হারাবে আমার। সে কি গাঁটটা না খেয়েও, এক পায়ে না দাঁড়াতে হয়েও আপনি অমন হাঁদারামকে হাতে পেয়ে ছাড়লেন, তাও আবার মাইনে না নিয়ে? 100 টাকার ওপর তো ছিল। কি ব্যাপার হলো বলুন তো? আরে সে তো দেখছি আপনারই দাদা। তা যা বললেন, ছেলেটাও ঠিক ওই কথাই বলেছিল আমার মনে পড়ে যায়। মাইনের জন্য না, 30খানা চকলেটের শোকেই আমি আরও বেশি করে কাতর হয়ে পড়ি। নিজে খেলে কাজ দিত, গায়ে একটু শক্তি লাগতো আমার, হতে পারতাম সত্যি আর একটু মোটা। বন্ধুরা, এখানেই শেষ হয়ে গেল হাঁদারামের দাদা এই ছোট গল্পটি। কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন। যদি এরকমই অনেক গল্প শুনতে চান তাহলে এই ভিডিও নিচে যে বার আছে সেখানে ক্লিক করলে খুলে যাবে চ্যানেলের হোম পেজ। হোম পেজে গেলে পাবেন প্লেলিস্টে আমার আজ পর্যন্ত আপলোড করা সমস্ত গল্প থরে থরে সাজানো আছে আপনাদেরই জন্য। যতক্ষণ না নতুন গল্প আনছি সেগুলো শুনুন। আর আজকে আমাকে বিদায় দিন। নমস্কার।